তাহলে মুজা ঘটক দুই বাচ্চার বাপের জন্য আমার ঘটকালি কেন করতে আসলো? আমি কি এতটাই পছন্দ ধরে গেছি তুমি বলো? নিখিল সবে মুখে চা খাচ্ছিল, পাখির কথা শুনে মুখ ফসকে বেরিয়ে গেল। হাসতে হাসতে মস্তিষ্কে উঠল। পাখি অসচেতন মনে ফ্যালফ্যাল করে নিখিলের বাহ্যিক আচরণগুলি ভ্রু কুঞ্চিত করে দেখে। এরপরে নিখিলের মাথায় কোমল হাতে আস্তে আস্তে থাপ্পড় দিয়ে বলে, আস্তে খাও, তোমার চা কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না। তবুও নিখিলের হাসি কমল না। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। মুখের চা মস্তকে উঠে নাক দিয়ে টপ করে পড়ছে। এরপরেও ছেলেটার হাসি থামল না। কিঞ্চিৎকার পরে তার হাসির আন্দোলনের তোড়জোড় কমে এলো। নিজেকে ধাতস্থ করে হাস্যবান অধর ছড়িয়ে বলে, তারপর? পাখি মুখটা ভার করে রাখলো। ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে গোমরা মুখে বলল, তুমি আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছ না, এটা কিন্তু ঠিক না। এসব মোটেও ভালো না, বুঝলা? যখন কোনো ব্যক্তি কথা বলে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা জানো না? নিখিল এক কানের লতি ধরে মুখটা কাদো কাদো করে বলে। সরি পাখি বুড়ি, এবার তো মাফ করেন। নিখিলের কাদো কাদো করুণ মুখটা দেখে পাখি ফিক করে একগাল হেসে দিল। নিখিলের মনটা মুহূর্তের মধ্যে আবেগে আপ্লুতে পুলকিত হয়ে গেল। যাক, অনেকদিন পরে মেয়েটার মুখে অন্তত হাসি ফুটলো। আচ্ছা, এরপরে মোজা ঘটককে কি বললি তুই? বলছি আমার জন্য রাজপুত্র আসবে, তার পঙ্খী রাজ ঘোড়ায় চড়িয়ে আমায় নিয়ে যাবে। এই জন্য বেটায় খাড়ার ওপরে আমারে পাগল উপাধি আখ্যায়িত দেবে। তাই তো রামদানিয়া ধাওয়া করছি। খুব ভালো করছি না? জানি ভালো করছি, তোমার এত প্রশংসা করতে হবে না। আচ্ছা এখন যাই, পড়তে বসতে হবে, সামনে পরীক্ষা, কত কাজ আমার। আর হ্যাঁ, বিলটা দিয়ে দিও। নিখিল চিবিয়ে চিবিয়ে বলল, তোরা দুই বোন খাইতে খাইতে তো আমারে শুদ্ধ আমার পকেট মানি ফাঁকা করে ফেলবি। তোদের জ্বালায় দুদিন পর দোকানপাট দেখতেছি বিক্রি করতে হবে। পাখি বেশ শব্দ করে হেসে ফেলল। তোমার এত দোকানপাট রেখে লাভ কি হবে যদি আমার বোনই না থাকে? যদি বেশি কিপটামি করছো না, তোমার কাছে আমার আপাকে বিয়েই দিতাম না। যাও, জানো তো আপা কত সুন্দরী, রাস্তায় ছেলেদের লাইন পড়ে যাবে। হয়েছে বাব্বা, এমন একজন বউয়ের বোন থাকলে জীবনে আমার আর বিয়ে করতে হবে না। অত কথা বাদ দাও, তোমার টাকা লাগবে না। টাকাটা তুমি খাতায় টুকে রাখো কুদ্দুস ভাই, আমি চাকরি করে একদিন শোধ করে দিব। নিখিল গলা উঁচিয়ে বলল। তার কোনো দিন হতো না বুঝি? পাখি চেঁচিয়ে বলল। বিশ্বাসেই মেলে বস্তু। এরপরে আর পাখির সাড়া পাওয়া গেল না। বাড়ির ভেতরে সে ঢুকে গেল। নব ধীরে ধীরে দোকানের পেছন থেকে বেরিয়ে এলো। তিনি পাখির সমস্ত কথা শুনেছেন, তবে বের হননি এটা ভেবে ওনাকে দেখলে যদি মেয়েটা বেরিয়ে যায় এই ভয়। তখন তো ওর তোতা পাখির মতন বুলিগুলি শুনতে পেতেন না, এখন অন্তত দূর থেকে হলেও একটু দেখতে পেয়েছেন। ওর ঝর্ণার ন্যায় কলকলানি হাসির শব্দ শুনেছেন, এটাই তার জন্য অধিক শান্তিকর। মিনিট দশেক পর মিথ্যাবাড়ির সামনে একটি বাইক থামল। নফ এক ঝলক অপরিচিত লোকটিকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। লোকটি বাইক পার্ক করে দোকানের দিকে এগিয়ে গেল। নিখিলের দিকে হাত বাড়িয়ে দিল। নিখিলের কেমন যেন অদ্ভুত অদ্ভুত ঠেকল, সঙ্গে স্তব্ধ হলো। নিরুত্তাপ মুখশ্রী ভাবো, চিনতে পারল না লোকটাকে। উল্টো সে বোকার মতন তাকিয়ে আছে। হেলমেটটা লোকটি মাথা থেকে খুলে ফেলল। কিয়দাংশের মধ্যে নিখিলের চোখ জোড়া অবাকে চূড়ায় ছানা বড়া। আরে গুরু তুমি? চিনতে পেরেছিস তাহলে? হেলমেট দিয়ে পুরো মুখ ঢেকে রাখলে মুখ চেনার তো কথা নয়। তা অবশ্যই বটে। নাফের দিকে ফাহাদ হাত বাড়িয়ে দিল। হাই ব্রো, কেমন আছেন? নাফ ভ্রু পাকালো। জি, আমাকে বলছো? ফাহাদ কিয়ৎ পরিমাণ ভরকালো, পরবর্তীতে নিজেকে সামলে নিল। জি। নাফ ফাহাদের হাসি হাসি মুখের ওপর ঠাস করে বলে উঠল, সরি, আমি তোমাকে চিনতে পারছি না। যদিও কথাটি সম্পূর্ণরূপে ফাহাদকে ভরকে দিয়েছিল, আত্মসম্মানে হু হু করে আঘাত করেছিল, তবুও নিজেকে সামলে নিয়েছে। সে এমন আহামরি কিছু না যে তাকে সবাই চিনবে, তবে তার সামনে উপস্থিত থাকা চমৎকার ব্যক্তিত্ববান সুদর্শন পুরুষটি বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া সহ সমগ্র এলাকার লোকজন তাকে চেনে। আগ বাড়িয়ে ফের হাত ছুতালো। আপনি আমায় না চিনলেও আমি কিন্তু আপনাকে চিনতে পারছি। আপনি এমন সুপরিচিত জনপ্রিয় একজন লোক, আপনাকে চিনে না এমন লোক এলাকায় খুব কম সংখ্যক আছে। তবে আমাদের মতো ছোটোখাটো লোককে কতজন চিনে বলুন? যাই হোক, পরিচয়টা দিই। আমি আমি আবরার ফাহাদ, মুলাদি কলেজের একজন ইংলিশ টিচার, সম্পর্কে স্বাধীনের ফুফাতো ভাই। নাফের একটু বিরক্ত লাগলো। বিরক্ত লাগার মেন টপিক হচ্ছে
নিজের সামনে নিজের প্রশংসা করা। সে কখনো নিজের প্রশংসা শুনতে বলতে পছন্দ বোধ করে না, এটা ওনার নীতিতে নেই। কেন যেন ভালো লাগে না। তবে ওসব খুলে আর বলতে গেল না, মানবতা বজায় রাখতে বললেন, ও আচ্ছা, বসুন বসুন। আপনি আমাদের এলাকার একজন সম্মানিত অতিথি। কুদ্দুস, চা দে উনাকে। সূক্ষ্ম দৃষ্টি করে এক পলক হাত ঘড়িটা দেখে ফাহাদ ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, সরি নওয়াফ, আজ আমাদের সঙ্গে জয়েন হতে পারছি না, তবে অন্য একদিন সময় করে বেশ জমিয়ে আড্ডা দেব। আমার ছাত্রী আবার আমার জন্য অপেক্ষা করছে। নাফ চোখ কুচকে ফেলল। শক্ত আদলে ভিড় জমালো হুড়মুড়ে উৎকণ্ঠা, উদ্বেগ, উদ্বিগ্নতা। ভ্রুতে সরু ভাঁজ পড়ে। বেশ আগ্রহ নিয়ে সন্দিহান প্রশ্নবিদ্ধ নয়নে চাইল। ছাত্রী? কোন ছাত্রী? আমার কাজিন পাখি। পাখি নামটি শুনতেই ওনার মুখায়বের পরিবর্তন ঘটল। জ্বলন্ত চোখ দুটি কেমন হিংস্রতার বহ্নি জ্বালায় জলজল করে উঠল। রাগে ক্রোধে তার আদলটা রক্তিম হয়ে উঠল। কেমন যেন মনের কুঠিরে ভয় ভয় জমল। ভীষণ ভয়, কলিজা ছেঁড়ার ভয়, যেন তার প্রাণটা কেউ টেনে হিঁচড়ে যাচ্ছে। হিংসায় ঈর্ষায় তিনি জ্বলে পুড়ে যেতে লাগলেন। ততক্ষণে মৃদ্ধা বাড়ির দিকে আবরার ফাহাদ স্যার ঢুকে পড়েছেন। নাফের মেজাজ আকাশচুম্বী হয়ে উঠল। চায়ের কাপটা মেন রাস্তার দিকে ছুঁড়ে মারলেন। নিখিল আর চোখে ওনার রাগটা দেখল। এরপরে আবার দৃষ্টি ফিরিয়ে নেয়। মনে মনে মিটমিটে হাসে। নাফের তেজ এতেও কমে না। রাগের তোপে ক্ষেপে হিসিয়ে চুল খামচে ধরলেন। মস্তিষ্কের সমস্ত কোষ অব্দি দাবানলে দাও দাও করে উঠল। তিনি স্থির কিছুতেই থাকতে পারছে না। যেখানে স্বাধীন নিখিলের সঙ্গে মেয়েটা কথা বলে তার সহ্য হয় না, সেখানে কিনা ওই বাড়িতে একজন পরপুরুষ ঢুকে তার প্রিয় নারীটিকে পড়াবে, ওকে ওনার মতন করে শাসন করবে, ধমকাবে, চোখ রাঙাবে। এসব তিনি কিছুতেই সহ্য করতে পারবেন না, এবং তিনি এসব দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। রাগে জেদে ধা ধা করে মেন রাস্তায় নেমে পড়ে। পাখিকে দেখা গেল ওদের রাস্তার মেন গেট আটকাতে আসতে। নাফ ব্যস্ত রাস্তা থেকে নেমে দ্রুত ওর দিকে শাসা করে এগিয়ে আসছিল। মেয়েটা ঝড়ের গতিতে ওনার মুখের ওপর গেট আটকে দিল। নাফ ওর উপস্থিতি ব্যবহারে আকস্মিক অপ্রস্তুত হল। নিস্তব্ধ বদনে গেটের বাইরে থম মেরে দাঁড়িয়ে রইলেন। ক্রোধ মিশ্রিত কণ্ঠের বেগ বহাল রাখেন। কাতর কণ্ঠনালীতে শীতল গলায় মধু মিশিয়ে ডাকেন, কলিজা। সেই ডাকটা শুনে একসময় ষোড়শিনীর বুকটা শান্ত হতো, শীতল হতো। বক্ষ অভ্যন্তরে শান্ত টটিনির মতন স্রোত বইত। মনটা পুলকিত হয়ে ভরে উঠত। আজ সেই ডাকটা তাকে ঝাঁঝরা করে দেয়। বুকটা এফোর ওফোর করে দেয়। যন্ত্রণা বাড়ায়, মৃত্যু যন্ত্রণা। বুকের অভ্যন্তরে ক্ষত সৃষ্টি করে, গভীরতম ক্ষত, যার কোনো প্রতিষেধক নেই। বারবার মনে পড়ে সেই ভয়াবহ কুৎসিত দৃশ্যটি, যেখানে সিমরানকে উনি কোলে তুলে নিয়েছিলেন, ওর গলায় চাপ প্রয়োগ করে চেপে ধরেছিলেন। সেই ভয়াবহ দৃশ্য কখনো ভুলতে পারবে না সে, কোনো দিনও না। অমন বিভৎস অতীত সে আজীবন মনে রাখবে। উনি তো সেদিনই ওর পর হয়ে গিয়েছে, মন থেকে উঠে গিয়েছিল, যেদিন তার শখের পুরুষটি অন্য নারীকে ছুঁয়েছে, স্পর্শ করেছে, কোলে তুলেছে। ওনার চওড়া বুকটার সঙ্গে অন্য নারী মিশে একাকার হয়েছিল। ওই মুহূর্তটা তার জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টকর, অসহনশীল, যন্ত্রণাময় ছিল। সেই পুরুষটি তার আর নেই, আর কখনো হবেও না, সে হতে দেবেও না। বিষণ্ণতার তিমির ঘেরাও করা মনে বিড়বিড় করে সে। আপনার স্পর্শ যখন অন্য নারীর উপর একবার উঠেছেই, সে স্পর্শ আমি পাখি আর দ্বিতীয়বার গায়ে মাখাবো না। কলুষিত কলঙ্ক মানুষ শরীরে একবারই মাখে, বারংবার নয়। আর সে ওই দিকে ফিরেও তাকালো না। না, ওনার কাতর মুখটা পিছু ঘুরে তাকিয়ে এক পলক দেখতে ইচ্ছে জেগেছে। কেবল ঘৃণা মিশ্রিত মুখটা নিয়ে ওদের ঘরের দিকে কঠিন কংক্রিটে গড়া হৃদয়টা নিয়ে হেঁটে চলল। ফের পুরুষালী মায়া, করুণ কাতরময় কণ্ঠনালী ভেসে আসে। পাজর রে, ওই পাজর যাস না, প্লিজ যাস না। আমার বুকটায় আর খঞ্জর বসাইস না, তোকে অনেক কিছু বলার আছে। জান রে, একটু আমার দিকে ফিরে তাকে, একটু কথা বল। এত অবহেলা করিস না, সইতে পারি না আর। তোর সঙ্গে আমার জরুরি দরকারি কিছু কথা আছে, প্লিজ শোন, শোন রে জানটা। পাখি একটু দাঁড়িয়ে মুখ ভর্তি লম্বা দম টেনে বড় বড় কদমে ফেলে ঘরের ভেতরে শশব্যস্ত ঢুকে গেল। ওনার দীর্ঘপেশী দেহটা ওখানে অসার অসার হয়ে আসলো। থম মেরে মাথাটা নত করে হাঁটু ভেঙে বসে পড়েন। চোখ দুটি নোনা বাড়িতে ছলছলে। পাঁজরে কেউ যেন কাঁটা ফুটিয়ে দিচ্ছে। এতটা যন্ত্রণা, এত কষ্ট কেন হচ্ছে সে আর সইতে পারছে না। খুব কষ্ট হচ্ছে, অধিকতর কষ্ট, দম ফাটা কষ্ট। ফাহাদ নাফ আর পাখির ভেতরে কিছু একটা আছে, সেটা আগে থেকে সন্দেহ করেছিল। পাখিটা সে মুক্তি থেকে শুনে শিওর হলো। পাখি বই নিয়ে ফাহাদ স্যারের কাছে এসে চেয়ার টেনে বসলো। ওর মুখটা ছোট, ফোলা ফোলাও। কেঁদেছে কি মেয়েটা? চোখ মুখ কেমন রক্তিম রক্তিম দেখাচ্ছে।
ফাহাদ স্যার ইংরেজি বইটা হাতে তুলে নিল। পাখি তার কথা অনুযায়ী ফ্ল্যাক্স খুলে মগে করে ফাহাদ স্যারকে চা ঢেলে দিল। ভাই আপনার চা। ধন্যবাদ। ফাহাদ স্যার চায়ে চুমুক দিয়ে প্রশংসায় মুখ নাড়ালেন। চমৎকার, তুই বানিয়েছিস। পাখি পাংশুটে মনে মাথা নাড়ল। হুম, মন খারাপ নাকি? একটু। ফাহাদ স্যার পাখির শুকনো মুখটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয়। আচমকা ঠাস করে বলে ওঠেন, এখনো ভালোবাসিস তাকে? পাখি ছলছলে দৃষ্টিজোড়া তুলে অবাক নেত্রে ফাহাদ স্যারের দিকে তাকান। তুমি জানলে কি করে? তোদের মতো কিশোরীদের বেহিক অবস্থান, আচার ভঙ্গিমা দেখলে যে কেউ বুঝে যাবে। তবে ব্যাপারটা হচ্ছে এই যে অন্যের অলরেডি হয়ে গেছে, তার জন্য চোখের জল ফেলা বৃথা ছাড়া অন্য কিছু আর নয়। সে তো তোর নেই, অন্যের সঙ্গে ঘর বাঁধছে, সেটা পরিবারের চাপে হোক কিংবা পরিস্থিতির চাপে হোক। হুদায় তাকে ফাও স্মরণ করে এখনো চোখের পানি বিসর্জন দেওয়া নির্বোধতা ছাড়া অন্য কিছুই নয়। বউ কি দেখ, হয়তো নওয়াব তোকে সত্যি ভালোবাসত কিংবা এখনো বাসে। এর ভিতরে একটা কারণ কিন্তু থেকে যায়, সেটা হলো সে বিবাহিত। আর এটাই চরম সত্য। সিমরান তার বিয়ে করাবো। আগের মতো তোদের সম্পর্কটা মজবুত নেই। যতটুকু শুনেছি তুই সুসাইড করতে গিয়েছিস। বিনিময়ে কি পেলি একটু বলবি? উত্তর দিবি, কিন্তু একদম চুপ থাকবি না। পাখি দৃষ্টি নত করে বলল, কষ্ট ছাড়া কিছুই পাইনি। গুড উত্তর। এবার মেন টপিকে আসি। দেখ, আমাদের জীবনটা ছোট, আর এই ছোট জীবনটাই আমরা কত কত মানুষকে নিজের সঙ্গে ছড়াই। আর যাদের মায়ায় জড়িয়ে পড়ি তাদের ছাড়া থাকা সত্যি কষ্টকর। তবু আমাদের বাস্তব সত্য মেনে নিতে হয়। সেদিন তুই সুসাইড করেছিলি, বিনিময়ে কোনো লাভ হয়নি। না ওনার বিয়ে বন্ধ হয়েছিল, না সে তোকে বিয়ে করেছিল। করেনি তো, উল্টে সে ঠিকই বিয়ে করছে, সংসার করছে, আবার তোর পিছু ঘুরছে। হয়তো এক সময়ে ওনার বাচ্চা হবে, এরপরে সে পুরোপুরিভাবে তোকে ভুলে যাবে। ওনার মনে হয়তো অবহেলায় পড়ে থাকবি কোনো এক কোণে। মাঝে মধ্যে খুব করে মনে পড়বে, স্মরণ করবে, দুফোঁটা চোখের জলও গড়াবে। এটাই, এর চেয়ে বেশি কিছু হবে না। সংসারের চাপে সন্তানদের দায়িত্ববোধের কাছে আবার তোকে এক সময় ভুলেও যাবে। এভাবেই সে এগিয়ে চলবে, কিন্তু তুই ঠিকই ভেঙে পড়বি, কারণ তুই এখনো অবিবাহিত এবং খুব সরল। আর যারা সরল হয় তারা ঠকে বেশি। এসব চুলকাটা, চোখে আঙুল ঢোকানো, এসব শুধু তোর ক্ষণকালের আবেগ। হ্যাঁ, আবেগই। তার আবেগের বশেই এসব করছিস। হ্যাঁ, মানলাম ওনার যা পছন্দ তুই তা এড়িয়ে যেতে চাচ্ছিস, এটা বেস্ট সলিউশন, তাও আমি মানলাম। তবে নিজের শারীরিক মানসিক ক্ষতি করে নয় পাখি। তুই এখন আর ছোট নস, মেট্রিক দিবি 2-2.5 মাস বাদে, সামনে কলেজে উঠবি, আরও বড় হবি, লম্বা চূড়া হবি, সুন্দর হবি। তুই কেন পিছুটা নিয়ে পড়ে থাকবি? তোর গোটা উজ্জ্বল ভবিষ্যৎ এখনো সামনে পড়ে আছে। তুই কেন ছেলে মানুষই করবি? এমন পাগলামি আর করিস না। আগে যা করেছিস এখন তা আর নতুন করে রিপিট করিস না। পরিবারের কথা একটু ভাব। স্বাধীন ছোট মামি মহিলা মানুষ, ওনার বর্তমান মানসিক অবস্থা ভালো নয়। এই বয়সে বিধবা হলে তার উপর কতটা প্রভাব ফেলে তা নিজের মাকেই দিয়ে আমি বুঝতে পারি। এখন আর আবেগে গা ভাসিয়ে দেওয়ার মতো অবস্থা তোদের নয়। মনে রাখবি, কাউকে কষ্ট যদি দিতে চাস আগে নিজের পরিবর্তন ঘটা। নিজেকে সকলের সামনে এমন করে প্রতিষ্ঠিত কর যা দেখে ঠকানো লোকগুলো ভাবতে বাধ্য হয়, আফসোস করে। ঘোরতম আফসোস, তোকে না পাওয়ার আফসোস, তোকে ফিরিয়ে দেওয়ার আফসোস। নিজের ভিতরে যতই আবেগ, কষ্ট, যন্ত্রণা লুকিয়ে থাকুক, কাউকে কষ্ট করে বোঝানোর দরকার নেই। এই পৃথিবীতে কেউ কারো দুঃখের ভাগ নিতে চায় না, সুখের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব নেই। তোর যদি মনে হয় উনি তোকে ঠকিয়েছে, তাহলে নিজের পরিবর্তন করা উচিত। নিজের কর্মের মাধ্যমে তাকে জবাব দে। তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে তুই না, বরং সে তোর যোগ্য নয়। মনে রাখবি, কষ্ট যতই বড় থাকুক সেটা লোকের সামনে অপ্রকাশিতব্য রাখবি। সকলের সামনে নিজেকে হাসি খুশিভাবে উপস্থাপনা করবি। যারা তোর ক্ষতি করতে চায় তারাও তোর হাসি মাখা মুখটা দেখে অবাক হতবাক হয়ে যাবে। আর হ্যাঁ, তাই বলে অন্যায় আবার মুখ বুজে সহ্য করতে যাস না। যেটা মনে হবে অন্যায়, সহ্যের বাহিরে, আত্মসম্মানের উপর হামলে এসে পড়ে, সেইটার প্রতিবাদ অবশ্যই করা উচিত। নিজেকে একজন কঠোর বুদ্ধিমান, মেধাবী, সাহসী, প্রতিবাদী নারী হিসাবে গড়ে তোল। যেখানে আত্মসম্মান নেই সেখানে দ্বিতীয়বার যাওয়া উচিত নয়। একটা কথা মনে রাখবি, যাকে কেঁদে অশ্রু ঝরিয়েও পাওয়া যায় না তাকে হেসে মুক্তি দিয়ে দিতে হয়। যা বলেছি তা বুঝেছিস তো? পাখি মাথা নাড়ালো। হ্যাঁ, বুঝেছি আমি। গুড গার্লস, এবার পড়তে বস।
পরদিন দুপুরের দিকে নওয়াফের কাছে অভিযোগ এলো চেয়ারম্যানের মেয়ে রানু তাদের কাজের ছেলের সঙ্গে অনৈতিক কর্ম করতে গিয়ে ধরা পড়েছে। ওদের দুটোকে বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে। নওয়াফের চোখে মুখে আজ অদ্ভুত পৈশাচিক হাসির আলোড়ন খেলা করে। রমেশ আর সাফিনকে বলল, আসার সময়ে হকি স্টিক আর রামদাটা সঙ্গে আনিস। আজ একটা সুন্দর বিচার করব। পুরো এলাকা শুধু লোক দাওয়াত দে, দেখুক সবাই নওয়াফের বিচার কতটা নিষ্ঠুর ও ন্যায়পরায়ণ প্রশংসিত হয়। রমেশ মনে মনে এতটুকু আন্দাজ করতে পারল, রামদা যেহেতু আজ সঙ্গে আনতে বলেছে, তাহলে ভয়ঙ্কর কিছু যে হবে তা প্রকাশিতব্য। পুরো ভরা বাজারের মধ্যে চেয়ারম্যানের মেয়ে অর্ধ উলঙ্গ, তার সঙ্গে আছে তাদের বাসায় কাজ করার ছেলেটি। দুজনকে খুঁটির সঙ্গে রশ্মি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। চেয়ারম্যান লুৎফর ভূঁইয়ার মুখে আজ আর কোনো কথার খই নেই। মুখটা পাংশুটে বর্ণ, ঘোর তিমির তলে ডুবে। বিচার গিয়েছে নওয়াফের হাতে। সেটা যেমন সাবদের নয় গর্জে ওঠেন, তাতে ভয়ঙ্কর কিছু না ঘটিয়ে শান্ত হবে না। তবে কতটুকু তার বিচার ব্যবস্থা নিষ্ঠুর নির্মম হয় সেটাই দেখার বিষয়। কী যে আজ হবে তা নিয়ে তিনি ভীষণ সংশয়ে আছেন। অনাকাঙ্ক্ষিতভাবে এভাবে তার আদরের কন্যাটি মানসম্মান ডুবাবে তিনি কল্পকালে ভাবতেও পারেননি। এরকম কন্যা নিয়ে বরঞ্চ তিনি কত গর্ববোধ করে বেড়াতেন, অথচ আজ সেই কন্যায় তার চোখে মুখে কালি জ্বলে দিল। তবে চিন্তায় আছে নওয়াফকে নিয়ে। এই ছেলেটা গতকাল তাকে যেভাবে হুমকি ধমকি দিয়েছিল, আজ ভাগ্যক্রমে হুবহু মিলে গেল। সামনে ভয়াতুর অবস্থানের কথা ভেবে তার কলিজা শুকিয়ে এলো। গতবার যেভাবে ছেলেটার কলিজায় আঘাত করেছিলেন, মানিক মির্ধার মেয়েকে সকলের সামনে পতিতা হিসেবে ঘোষিত করেছিলেন, সেসব মনে হয় ছেলেটা জেনে গিয়েছে, নয়তো এতটা হিংস্র হয়ে ওঠার কথা নয়। কিছুক্ষণ পর বিচার সভায় নওয়াফের পদচারণ পড়ল। দুজন লোক নওয়াফকে চেয়ার এগিয়ে দিল বসতে। লোকটা আয়েশি ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে বসলেন। চোখ মুখ ওনার বিভাবটির ন্যায় শান্ত, ভিতরে কি চলছে বোঝার উপায় নেই। হাতে হকি স্টিক দেখে চেয়ারম্যান লুৎফর ভূঁইয়া থমকে গেলেন। ভয়ে তার কলিজা পর্যন্ত আজ কাঁপছে। সেদিন মানিক মির্ধার অবস্থানে আজ তিনি যেন স্বয়ং বসে আছেন। নিজেকে বড্ড বেশি তুচ্ছ ও অসহায় মনে হলো। নওয়াফ গলা উঁচিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, বিচার সভা তাহলে শুরু হোক। চেয়ারম্যানের ঘরের কাজের মেয়ে পারভিন সাক্ষী দিলেন, নওয়াফ ভাই, চাকরি থাকুক আর না থাকুক, আমি সত্যিটা আজ বলবো। এই রানু মাইয়াটা দেখছেন, এর আচরণ মোটো ভালো নয়। উস্কল, রাত নাই দিন নাই এক কাজের ছেলের লগে ঘুরতে বের হয়, আবার সকালে ফিরে আসে। তেনার বাবা মা চোখ থাকতেও যেন অন্ধ। বহুবার আমি কইছি তাদের মেয়ের কথা, মেয়ে কাজের পোলাডার লগে লডর বডর করে, সেই কথা ওনারা কানে তোলে না। আজ সকালে গোয়ার ঘরে দুইটারে নগ্ন অবস্থায় খালেক মিয়া ধরছে। বাকিটা খালেক মিয়া থেকে শুনে নেন। আর হ্যাঁ, একটা ভিডিও আছে আমার কাছে এদের নোংরা কার্যকলাপের। ওনারা আমার কথা বিশ্বাস করে না ভেবে আমি ভিডিও করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। নওয়াফ ইশারায় রমেশকে মোবাইলটা আনতে বলল। ভরা বাজারের মধ্যে ল্যাপটপের মাধ্যমে নোংরা ভিডিওটার কিছু অংশ দেখিয়ে বন্ধ করে দিল। সকলের কাছে জলের মতন পরিষ্কার, ঘটনা আসলে সত্য। নওয়াফ উঠে দাঁড়ালো, এক পা করে রানুর দিকে অগ্রসর হয়। নওয়াফকে নিজের মেয়ের দিকে হকি স্টিক নিয়ে এগিয়ে যেতে দেখে চেয়ারম্যান লুৎফর ভূঁইয়া হাঁটুর বয়সী ছেলেটার পা চেপে ধরল। বাবা মাফ করো, আমার মাইয়াটারে ছোট মানুষ ভুল করে ফেলছে। নওয়াফ শান্ত স্বরে জিজ্ঞাসাবিদ্ধ নয়নে তাকালো। বয়স কত আপনার মেয়ের? চেয়ারম্যান লুৎফর ভূঁইয়া তোতলান, আমতা আমতা করে বলেন, 19। নওয়াফ মুখ বাঁকিয়ে তুচ্ছ তাচ্ছিল্যতার সঙ্গে বিদ্রুপ করে হাসল। তাহলে তো অ্যাডাল্ট। বিয়ে দেননি কেন মেয়ের? না বেশ্যাবৃত্তি করে টাকা ইনকাম করতে চাইছিলেন? চেয়ারম্যান উঠে দাঁড়ালেন, চোখ রাঙিয়ে আঙুল তুলে শাসান। নাও ভুলে যাচ্ছ আমিও এই এলাকার একজন সম্মানিত লোক। তার মেয়েকে নিয়ে নোংরা কথা বলার কোনো রাইট তোমার নেই। চেয়ারম্যানের আঙুলটা হাত দিয়ে নিচে নামিয়ে দিলেন তিনি। আঙ্কেল এত হাইপার হবেন না। বেশ্যাকে তো বেশ্যাই বলছি, তাতে আপনার গায়ে লাগছে কেন? মেয়েকে ঠিকভাবে মানুষ করতে পারলে আজ এসব কথা শুনতে হতো না। লুৎফর চেয়ারম্যানের মনে পড়ে গেল মানিক মির্ধার কথা। এমনই ভরা মজলিসে একজন অসহায় পিতাকে মিথ্যে অপবাদে কন্যা সহ তারা অপমান করেছিল। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক পাশবিক নির্যাতন করেছিলেন।
সৃষ্টিকর্তা আর সেই পাপ তার দিকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। একেই বলে পাপ বাপকেও ছাড়ে না। চেয়ারম্যান লুৎফর ভূঁইয়া ফের নওয়াফের পা চেপে ধরল, হুহু করে কেঁদে ফেলল। বুড়ো বয়সে নিজের মান সম্মান সব খুইয়ে খেয়ে আকুতি মিনতি করছে। বাবা, যা শাস্তি দেওয়ার আমারে দাও, আমার মাইয়াটারে দিও না। ওকে আমি মানুষ করতে পারিনি, সব দোষ আমার। উঠুন আঙ্কেল, আপনাকে এভাবে নিচু চোখে দেখতে ভালো লাগছে না। চিন্তা করবেন না, শাস্তি যা দেওয়ার আপনাকে দেব। এবার উঠুন, বলুন সেদিন সত্যি কি ঘটেছিল। চেয়ারম্যান লুৎফর ভূঁইয়া চোখ তুলে অবাক হওয়ার ভান করে বললেন। কোন দিন? নাফ চেয়ারে গিয়ে পায়ের উপর পা তুলে বসলো। দন্তে ওষ্ঠাগত পিষে বেশ শান্ত স্বরে চিবিয়ে চিবিয়ে বলে, আপনি কি চাচ্ছেন ভরা মজলিসে বসে আপনার মেয়েকে আমি উলঙ্গ করে পিটাই? চেয়ারম্যান নিজের মেয়ের শুকনো মুখটা এক পলক দেখে বললেন, বলছি বাবা। সকল গ্রামবাসীর সামনে বলবেন, একটা কথাও যেন গোপন না থাকে। তাহলে তার পরিণাম কি হতে পারে, কতটা নির্মম, মর্মান্তিক, ভয়াবহতম হতে পারে আশা করি নতুন করে বোঝাতে হবে না। ছোট ও নিচু হওয়া মুখটা নিয়ে চেয়ারম্যান মাথা নাড়ান। ঠিক আছে। সমগ্র গ্রামবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান লুৎফর ভূঁইয়া গলার স্বর বাড়িয়ে দিয়ে বললেন, শোনো গ্রামবাসী, এদিন যা যা আমি বিচার করেছি সব ভুল ও মিথ্যা ছিল। এটি শুধু কেবলমাত্র নাটকের বিশেষ একটি অংশ ছিল। এসব লোকজনের সাজানো গোছানো একটি খেলার গুটি ছিল। একদিন রাতে ফোনে একটি মেসেজ আসে, আমাকে 10 লক্ষ টাকার একটি অফার করা হয়। বিনিময়ে বৃদ্ধা বাড়ির ছোট মেয়েকে মিথ্যা বদনাম করে অভিযুক্ত করতে হবে, চরিত্রে কলঙ্কর ট্যাগ লাগাতে হবে। আমি সুযোগ খুঁজছিলাম, এর মধ্যে শুনলাম মানিক মির্ধার হিটলার বউ বাড়িতে নেই। এই সুযোগে সরল সোজা ছেলে লতিফকে ভয় দেখিয়ে মানিক মির্ধার ছোট মেয়েকে বদনাম করতে বাধ্য করলাম। ওকে যা যা শিখিয়ে পড়িয়ে দিয়েছি ও তা তার সাক্ষ্য দিয়েছে। প্রকৃত অর্থে মানিক মির্ধার ছোট মেয়ে সম্পূর্ণ নির্দোষ ছিল। এই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। টাকার লোভে পড়ে আমি অন্ধ হয়েছিলাম। মিথ্যা নাটক সাজিয়ে এই নিষ্পাপ মেয়েটার শরীরে কলঙ্কের বোঝা, পতিতার ডাক লেপতে দিয়েছি। আমাকে তোমরা ক্ষমা করো, আমি পাপী, আমি পাপিষ্ঠ। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। সৃষ্টিকর্তা আমার মেয়েকে দিয়ে দেখিয়েছেন। সেই দিন শুনিনি এই নিষ্পাপ ফুলের মতো মেয়েটার করুণ আত্মনাদ, আত্মচিৎকার, আহাজারি। দেখিনি মানিক মির্ধার করুণ মুখটা। তাদের পিতা মেয়ের চোখের জলে মর্ম বুঝিনি। বিধাতা আজ ঠিকই আমাকে ওদের মতন এ প্রান্তে এনে দাঁড় করিয়েছে। বুঝিয়েছে শুধু ক্ষমতা থাকলে হয় না, সততাও থাকতে হয়। আজ বুঝেছি পাপ কখনো বাপকেও ছাড়ে না। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মুসলিমের ওপর অত্যাচারের শাস্তি আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এ মেয়েটা কোনো পতিতা বেশ্যা ছিল না, নিষ্পাপ নিরপরাধ ছিল। তার অভিশাপ পড়েছে আমাদের ওপর, কঠিনতম অভিশাপ। চেয়ারম্যান লুৎফর ভূঁইয়া সম্পূর্ণ সাক্ষ্য দেওয়া শেষ হলে নাফ রমেজের দিকে হাত পাতল। রমেশ ধারালো চকচকে রামদাটা ওনার ডান হাতে দিল। উনি এক পা করে অতিক্রম করে ক্রমে ক্রমে লুৎফর ভূঁইয়ার দিকে এগিয়ে যান। ওনার হাতে চকচকে রামদা দেখে সকলের ভয়ে কলিজা শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। কি যে চেয়ারম্যানের এখন হবে তা নিয়ে টানটার উত্তেজনা পর্ব চলছে। সকলের এমন নির্ভীক স্তব্ধ মুখগুলি ওনার পেছনের দিকে নিবদ্ধ দেখে ভয়ে ভয়ে লুৎফর ভূঁইয়া পিছু খুলল। অমনি ওনার বুকের পাঁজরে লাথি বসিয়ে দেয় নাফ। চেয়ারম্যান লুটিয়ে শুকনো মাটিতে পড়ে যান। নাফ ওনার বুকের ওপর পা তুলে ধীরে ধীরে পাটা গলাটার কাছে নিয়ে যান। ডান পা দিয়ে ওনার মাথাটা জমিনের সঙ্গে চেপে ধরেন। এরপরে রক্ত জবান্নায় ভয়ঙ্কর হিংস্র প্রতাপী দৃষ্টিজোড়া তাক করে কর্কশ্বরে শোধান, বাস্টার্ড, আমার পাঁজরে ছুরি বসিয়েছিস তুই? তোকে আমি বাঁচিয়ে রাখবো ভেবেছিস? তোর মতন জানোয়ারের আরও আগে মরা উচিত ছিল। লুৎফর ভূঁইয়ার ভয়ে আতঙ্ককর মুখটা সাদা ফ্যাকাশে হয়ে গেল। চোখ দুটি নির্বিকতার, গলা শুকিয়ে ধুধু মরুভূমি। আজ যেন স্বয়ং মৃত্যু তার দরজায় এসে টোকা মারছে। কি নির্মম নিষ্ঠুর হবে তার মৃত্যুর স্বাদ। ভাবতে ভাবতে ওনার গলায় ধারালো অস্ত্র চালানোর স্পর্শ পেলেন। তিনি কথা বলতে আর পারলেন না। গলা দিয়ে ফ্যাসফ্যাসে গোঙানির মতন শব্দ বের হয়। নাফ চেয়ারম্যানের গলায় ধারালো রামদাটা চালিয়ে দিল। গরুর মতন জবাই করে দিল ওনাকে। ওনার মাথাবিহীন দেহটা ছটফটিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়। গলদেশতে পানির সেচের মতন রক্ত গড়িয়ে পড়ে। দেহটা লাফাতে লাফাতে একসময় শান্ত নিস্তেজ হয়ে যায়। তা দেখে উপস্থিত গ্রামবাসীর কিছু সংখ্যক লোক ভয়ে পালিয়েছে। কেউ বা ভয়ে কাঁপতে কাঁপতে কঠোর সাহস নিয়ে দেখেছে। দু একজনকে আবার সেন্স হারিয়ে পড়তেও দেখা গেল। নাফের চোখে মুখে রক্তের ছিটা। ওইদিকে চেয়ারম্যানের মেয়ে রানুকে আব্বা বলে চিৎকার চেঁচামেচি করে কাঁদতে দেখা গেল। রমেশ নাফের দিকে রুমাল এগিয়ে দিল।
নাফ ওর দিকে রামদাটা এগিয়ে দিয়ে রুমালটি নিল। চোখে মুখের রক্ত মুছে সকলের মধ্যিখান হয়ে দাঁড়িয়ে বললেন, আজকের পর থেকে যদি কেউ এমন ভুলভাল বিচার করে, সে যেই হোক, অমুক তমুক, এমনকি আমিও, সেই স্বৈরাচার বিচারককে এভাবে জবাই করে দিবেন। কোনো ডানে বামে তাকানোর প্রয়োজন নেই। আর হ্যাঁ, চেয়ারম্যানের মেয়ে এবং কাজের ছেলেটাকে কাজী ডেকে বিয়ে পড়ানোর ব্যবস্থা করো রমিজ। আর আরেকটা কথা সকলের উদ্দেশ্যে বলি, মির্ধাবাড়ির ছোট মেয়ে আমার বৈধ সম্পত্তি। খুব দ্রুত সকলে তা জানবেন। ওকে নিয়ে আজকের পরে কেউ যদি একটা বাজে কটূক্তি কিংবা হাসি তামাশা করছে শুনছি কিংবা আমার কানে আসে, তাহলে চেয়ারম্যানের থেকেও তার অবস্থা ভয়াবহ হবে। আমি নওয়াব শুধু বলি না, কর্মেও প্রতিফলন করে দেখাই। কথাটা সকলে মাথায় রাখবেন। গ্রামবাসীদের উদ্দেশ্যে ফের বলেন, এই লোকটাকে নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে? একজন করে গ্রামবাসীরা বলতে শুরু করে দিল, এই লোকটা একটা স্বৈরাচার ছিল। আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমার জায়গা জমিনের দলিল লুটিয়ে দিয়েছে। আরেকজন বলল, আমার মেয়ের সংসারে সমস্যা হচ্ছিল, জামাই ভালো না, যৌতুক চাই। আমার থেকে 5,000 টাকা নিয়ে বলেছিল আমার মায়ের সমস্যাটা মীমাংসা করে দেবে। তা তো দিলে না, উল্টে টাকা গিলে খেয়েছে। আমার মায়া মনের কষ্টে গলার ফাঁস দিয়েছে। এই স্বৈরাচার চেয়ারম্যানের সঙ্গে এটাই ঠিক হয়েছে। নাফ নিটল ওষ্ঠভাবে হাসলো। এই নোংরা লাশটাকে আপনারা সবাই হাটের সামনে 2 দিন টানিয়ে রাখবেন। পাশে সাইনবোর্ড আকারে লিখে রাখবেন, সে একজন অনৈতিক স্বৈরাচার ঘুষখোর বিচারক ছিল। ঘুষের বিনিময়ে মানুষের নিষ্পাপ জীবন ধ্বংস ও নরক করে দিত। তাই তার আজ করুণ নৃশংস কঠিন পরিণতি। জাকির মেম্বারের দিকে তাকিয়ে নাফ বলল, বিচার ঠিক আছে তো মেম্বার? আপনার পছন্দ হয়েছে তো? জাকির মেম্বারের শরীর ঘামে ভিজে উঠল। আমি সত্যিটা তখন জানতাম না। নাফ চিবিয়ে চিবিয়ে ধারালো অক্ষিজোড়া নিবদ্ধ করে বলল, এই জন্যই তো এখনও সশরীরে বেঁচে আছেন, নয়তো এতদিনে মাথা পড়ে যেত। তবে একটা খুশির সংবাদ কি জানেন? আপনার মেম্বারের পদটি আর নেই। চিন্তা করবেন না, পদ গিয়েছে তো তাতে কি, বেঁচে আছেন এটাই বেশি। এরপরে তিনি বেরিয়ে যান। বিচার সভা ওখানে সমাপ্তি ঘোষণা করা হলো। রাস্তা দিয়ে স্বাধীন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথমধ্যে জাহানারা সালমা বেগমকে 2 হাতে ব্যান্ডেজ করা অবস্থায় হাসপাতাল থেকে গাড়িতে করে বাড়ির দিকে যেতে থেকে ভ্রু কুচকাল। এদের আবার কি হলো? পাশ থেকে স্বাধীনের বন্ধু সমীর বলল, তুই জানিস না কিছু? স্বাধীন অবাক হওয়ার ভান করলো। না তো, কি জানবো? গতকাল রাতে জাহানারা কাকি আর সালমা কাকি ওনারা বাহিরে বাথরুমে যেতে বের হয়েছিল। যেহেতু দুজনই যা এক ঘরেই থাকে, বাথরুমে একসঙ্গে। বাথরুম থেকে ফেরার পর তাদের গণবিহারী আত্মচিৎকার আহাজারি শোনা যায়। ওনাদের আর্তনাদ শুনে আশেপাশের মানুষের ভিড় জমে গেল। ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। ওনাদের 2 হাত আর লজ্জাস্থান পড়ে গেছে। কেউ তাদের বাথরুমের পানির বদলে অ্যাসিড রেখে দিছিল। জাহানারা কাকির 2 হাতের কবজি পর্যন্ত নেই, আর জবেদা কাকির 1 হাতের কবজি শেষ, অ্যাসিডে পুড়ে গেছে। এমন লোমহর্ষক চাঞ্চল্যকর ঘটনা এই গ্রামে খুবই কম দেখেছি ঘটতে। ইদানিং এত কোন খারাপি হচ্ছে, জানি না গ্রামে আর কি কি ঘটে। সাবধানে থাকিস বন্ধু। স্বাধীনের কানে এসব ঢুকলো না। সে একটু হাটে গিয়েছিল, তখন মাথাবিহীন চেয়ারম্যানের লাশ হাটের সামনে টানানো দেখে তার কলিজার সমস্ত জল শুকিয়ে গেল। কোনো রকম হেঁটে বাড়ি পৌঁছালো। ছটফটানো শরীরে দ্রুত জগ ভর্তি পানি খাচ্ছিল। তখন পাখি এসে ওকে ধমকে উঠল, এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানের মতন পানি খাচ্ছিস কেন? অন্তত বসে বসে আস্তে ধীরে খা। পাখির কথা আমলে নিল না স্বাধীন। অমর বিভৎস গলা কাটা লাশ দেখে ওর হৃৎপিণ্ডের গতিবেগ এখনো লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। যিনি কাজটা করেছেন তিনিও কম নিষ্ঠুর নন নাকি? বাপরে বাপ, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন ভয়াবহ দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারবে না? সে গলাটা ফের ভিজিয়ে নিল। খাটের ওপর আনমনে ধপ করে বসে পড়ল। উদ্বেগ উত্তেজিত শরীরে ঘন ঘন দম ছাড়ে। পরবর্তীতে অধর ফুটে বের হলো, লুৎফর চেয়ারম্যান খুন হয়েছে। পাখি সামান্যতম অবাক হলো, তবে মনে মনে তার ভীষণ খুশি লাগলো। ওই দিন ওই চেয়ারম্যান মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে তাদের বিচার করেছিল, অথচ সে সম্পূর্ণ নির্দোষ ছিল। তবে ওনার এই করুণ পরিণতি হওয়ার খুব প্রয়োজন ছিল। কিন্তু মুখে বলল, তো আমি কি করব, নাচবো নাকি? আগে পুরাটা শুনবি তো।
না বললে শুনবো কি করে? বলছি নফ ভাই ওনাকে পায়ের তলায় পিছে রামদা দিয়া জবাই করে দিয়েছে। এখন বলবি কেন? আমি তার কারণটা বলে দিচ্ছি। ওই দিন তোর নামে যা মিথ্যা অপবাদ রটনা ছড়িয়েছিল তা চেয়ারম্যানই একটা চাল ছিল। চেয়ারম্যান টাকার বিনিময়ে কাজটা করেছে এবং তোর উপর মিথ্যা পাপের বোঝা চাপিয়ে দিয়েছিল। শুধু এর কারণেই নফ ভাই ভরা বিচার সভায় বসে ওনাকে জবাই করছিল।